হ্যালো স্টুডেন্ট, দেখো নিয়ে চলে এসেছি তোমাদের একটা ক্লাস এবিটিএ টেস্ট পেপার থেকে। তোমাদের যে বইটা আছে 2025-2026, এই টেস্ট পেপারটা তোমরা খুলো, এবিটি টেস্ট পেপার, এবং চলে এসো পেজ নাম্বার 264 পেজে। আজকে তোমাদের করাবো সেট 9। আমরা তোমাদের জন্য নিয়েছি সেট 9, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পার্ট 1 ক্লাস, সেট 9-এর পার্ট 1 ক্লাস। তো দেখো এই পার্ট 1 ক্লাস তোমাদের শুরু করে দেবো আজকে 264 পেজে। তো আমরা দেরি করবো না, আজকে ক্লাসের অঙ্কগুলো দেখে নেবো কি আছে অঙ্কগুলো। তোমরা তাড়াতাড়ি করে ভিডিওতে লাইক করে দাও, ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তো দেখো 1 নম্বর প্রশ্নটা কি বলছে আমরা দেখে নেব। বলছে কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে দ্বিগুণ হয়। একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, সেটা বের করতে বলেছে। ঠিক আছে, 3 গুণ হবে কত বছরে? 20 বছরে দ্বিগুণ হয়, তাহলে 3 গুণ হবে কত বছরে সেই মূলধনটা। দেখো ভালো প্রশ্ন আছে, চলো তোমাদের দেখাচ্ছি। এখানে আমাদের যেটা বলেছে প্রশ্নে, দেখো কোনো মূলধন এখানে দেওয়া নাই, করাবো 1 নম্বরটা। আমরা মূলধনটাকে ধরে নিচ্ছি, মূলধন বলতে পি, আসল যেটাকে বলা হয়, সেটাকে আমরা X টাকা ধরে নিলাম। আর 20 বছরে দ্বিগুণ হবে, তাহলে 20 বছরে দ্বিগুণ হবে বলতে সুদ আসলটা, সুদ আসলটা দ্বিগুণ বলতে X টাকার দ্বিগুণ, মানে 2X টাকা হয়ে যাবে। ঠিক আছে, এভাবে বলেছে প্রশ্নে। আচ্ছা, এবার দেখো আমরা করব কি, আমরা সরল সুদের যে সূত্রটা সেটা আমরা প্রয়োগ করব। I সমান PTR/100। আচ্ছা, এখানে আমাদের আয় হচ্ছে সুদ, আমরা কিন্তু সুদ বের করতে পারবো। দেখো সুদ যেটাকে আমরা আয় বলি, কি করে পাবো? দেখো সুদ আসল থেকে তুমি আসলটা বাদ দিয়ে দাও, 2X থেকে X বাদ দাও, তাই দেখো সুদটা আমরা X টাকা পেয়ে গেলাম। মানগুলো বসাও, সুদ X টাকা, আসলও X টাকা আছে। সময়টা কিন্তু 20 বছর বলেছে, তো টি এর জায়গায় আমরা 20 বসাবো। এখান থেকে আমরা আর এর মানটা পাবো, বার্ষিক সুদের হারটা বের করে নেব। এক্সেস কেটে তো এখানে 1 দাঁড়ালো, 0 0 কাটাও, 2 5 10। আমরা লক্ষ্য করে এখান থেকে এই যে আর এর মানটা, এই যে 5 একে 5, মানে এখানে 5% পেয়ে যাবো। তার প্রথম ক্ষেত্রে আমরা দেখো আমরা বার্ষিক সুদের হারটা 5% পেয়ে গেলাম। এবার দ্বিতীয় ক্ষেত্রে আচ্ছা, দ্বিতীয় ক্ষেত্রে বলেছে 3 গুণ হবে আসলটা। ঠিক আছে, মানে মূলধনটা, মানে এই যে কত বছরে 3 গুণ হবে, সুদ আসলটা 3 গুণ হয়ে যাবে, X টাকার 3 গুণ। তার কত বছরে 3 গুণ হবে আমরা ধরে নিই যে Y বছরে 3 গুণ হবে, 3 গুণ হবে। ঠিক আছে, Y বছরে 3 গুণ হবে বলতে সুদ আসলটা, সুদ আসলটা হয়ে যাবে 3 গুণ, মানে X টাকা, আসলেরই 3 গুণ, মানে 3X টাকা হয়ে যাবে। আমরা আবার কি পেয়ে যাব, আমরা সুদ পেয়ে যাব না। দেখো সুদ আসল থেকে এই আসলটাই বাদ দেবো X টাকা, তাহলে আমরা সুদ পেয়ে যাব 2X টাকা। আবার আমরা সূত্র প্রয়োগ করব, সরল সুদের সূত্র, I সমান PTR/100। সুদ আমরা বের করলাম 2X, আচ্ছা আসল যেটা আমাদের X টাকা আমরা ধরেছি আসলটা, আর টিটা আমরা এখানে Y ধরেছি, Y এর মানটাই বের করতে হবে, Y বছর ধরেছি টিটা। আর দেখো আমরা বার্ষিক সুদের হারটা বের করেছি 5%/100। এখান থেকে সরল করে আমরা Y এর মানটা পাবো। দেখো X তো কেটে যাবে, তো এখানে যদি কাটাকাটি করো 5 দিয়ে 10 0, আর কিন্তু কাটাকাটি যাচ্ছে না। তা তোমরা এখান থেকে Y এর মানটা যদি দেখো, Y সমান এই যে 20টা 2 এর সঙ্গে বর্গগুণ হবে, তার 20 দিয়ে 40। তো দেখো 40 বছরে, ঠিক আছে, ওই যে মূলধনটা যেটা নেওয়া হয়েছিল 40 বছরে কিন্তু কত গুণ হবে, 40 বছরে 3 গুণ হবে। ওকে, এটা কিন্তু আমাদের অ্যান্সার, 40 বছরে 3 গুণ হবে। 40 বছর, দেখো আমাদের C নম্বর অপশনটা মিলছে। পরে আমরা চলে যাব 2 নম্বর প্রশ্ন। দেখো 2 এর প্রশ্নটা একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল -2 হলে কে এর মানটা বের করতে বলেছে। আচ্ছা, বীজদ্বয়ের গুণফল এখানে বলে দিয়েছে, যে বীজের গুণফলের সূত্র আমরা কিন্তু জানি, 1 এর 2 নাম্বার।
আর এখানে দ্বিঘাত সমীকরণ একটু সাজিয়ে নাও, এস স্কোয়ার মাইনাস 3x প্লাস কে, আর 10টা ডান দিকে আছে, এটা বাঁ দিকে নিয়ে চলে এসে 10 মাইনাস হয়ে যাবে। তাহলে এই যে আমাদের কে মাইনাস 10টা, এটা ধ্রুবক সংখ্যা, এটা হচ্ছে সি এর পার্ট। আচ্ছা, বীজদের গুণফল, আমরা বীজদের গুণফল যদি বলি, বীজদ্বয়ের গুণফল আমরা কি জানি? বীজ দ্বয়ের গুণফল তোমাদের জানতে হবে সূত্রটা সি বাই এ। সি বলতে ধ্রুব সংখ্যাকে বলা হয়, এ হচ্ছে এস স্কোয়ারের সহগ। ওকে, তা সি বাই এ এটা হচ্ছে বীজদের গুণফল, যার মানটা এখানে বলেছে কত? -2। এই যে দেখো বীজদের গুণফলটা -2 বলে দিয়েছে। আচ্ছা, এবার দেখো সি বলতে এখানে হচ্ছে কে মাইনাস 10, ধ্রুবক সংখ্যাটা কে মাইনাস 10, মানে এক্স বাদ দিয়ে বাকিটা যেটা থাকবে সেটাকে সি বলা হয়, সি এর পার্ট। আর এ দেখো, এ কিন্তু এস স্কোয়ার সহগ কিছু নাই, তো 1 আছে, আর এটা -2। তো এখান থেকে তোমরা কে এর মানটা, দেখা যাচ্ছে না, কে এর মানটা কিন্তু সহজে বের করে নিতে পারবো। দেখো কে সমান -2, এদিকে এটা +10 হয়ে যাবে। তাহলে কে এর মানটা দেখো তোমরা পেয়ে যাবা কত? এখানে 8 পেয়ে যাবা। তাহলে কে এর মান 8, কিন্তু এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তোমরা যদি দেখো অপশনটা, এটা কিন্তু সি নম্বর অপশনটা মিলবে, লক্ষ্য করো, এই যে 8 সি নম্বর অপশনটা মিলেছে। পরের প্রশ্ন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্ন। দেখো 3 প্রশ্নটা বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি দুটি সমান, যে ও থেকে এ বি এর দূরত্ব 4 সেমি হলে সিডি এর দূরত্ব কত হবে? দেখো প্রশ্নটা দেখো, আমি তোমাদের ছবিটা এঁকে তারপরে প্রশ্নটা আমি বোঝাচ্ছি। দেখো আমাদের একটি ও কেন্দ্রীয় বৃত্ত আছে, এই যে আমাদের ও কেন্দ্রীয় বৃত্ত, এ বি দুটি এ বি ও সিডি দুটি সমান যে আছে, সমান দৈর্ঘ্যের যে, এভাবে ধরো আমরা এ বি নিলাম, এভাবে আমরা সিডি নিলাম, এ বি আর সিডি। এবার আমাদের বলেছে এই যে ও থেকে এ বি এর দূরত্ব, মানে এখান থেকে এ বি এর দূরত্ব কিন্তু বলে দিয়েছে, এখানে যদি পি ডি কত বলেছে, এখানে 4 সেমি বলেছে। তাহলে সিডি এর দূরত্ব কত হবে ও থেকে? এটা যদি আমরা কিউ নাম দিই, তাহলে ও কিউটা কত হবে? ও কিউটা বের করতে বলেছে। ওপি কিন্তু দেওয়া আছে 4 সেমি, ঠিক আছে। আচ্ছা, তোমাদের এখানে জানতে হবে যে এইভাবে কোনো বৃত্তের দুটি সমান দৈর্ঘ্যের যে যদি এভাবে অবস্থান করে, তারা কিন্তু কেন্দ্র থেকে সমদূরবর্তিত হয়, ঠিক আছে। এটা কিন্তু প্রয়োগ আছে, ঠিক আছে। দুটি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, মানে এখানে আমাদের প্রশ্ন কি হবে? এখানে আমাদের হবে ওপি সমান ও কিউ হয়ে যাবে, এটা আমাদের জানতে হবে। মানে ওপি যতটা হবে ও কিউ ততটা হবে, ও কিউটা আমাদের 4 সেমি হবে। এটা তোমাদের বইতে প্রয়োগটা আছে, চলো আমি বই থেকে তোমাদের প্রয়োগটা দেখিয়ে দিচ্ছি কোথায় আছে। তোমরা বইতে চলে এসো পেজ নাম্বার 63 পেজে, ঠিক আছে। তোমাদের 63 পেজ আছে, 63 পেজে দেখো প্রয়োগ 10 নম্বর যে প্রয়োগটা আছে, এই প্রয়োগটাই বলেছে। দেখো যে প্রমাণ করো যে কোনো বৃত্তে দুটি সমান দৈর্ঘ্যের যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, যে প্রমাণটা করেছে, এই যে ও এ আর ও এফ সমান হবে, দেখো যে প্রমাণটা আছে। তো এখান থেকে তোমরা বুঝে নিতে পারবা যে আমাদের এখানে ওপি আর ও কিউ সমান আছে। ওপি 4 সেমি হলে পরে আমাদের ও কিউটা 4 সেমি হবে। 4 সেমি অ্যান্সার পেয়ে গেলাম, দেখো খুব সহজে আমাদের বি নম্বর অপশনটা মিলছে। পরের প্রশ্ন, পরে আমরা দেখে নেব 4 নম্বর প্রশ্নটা। একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল 256 বর্গমিটার, তার ঘনকটির আয়তন বের করতে বলেছি। আচ্ছা, পার্শ্বতলের ক্ষেত্রফল বলে দিয়েছে, তাহলে এখানে লক্ষ্য করো 4 নম্বরটা, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল। ওকে, দেখো ঘনকের পার্শ্বতল বলতে ঘনকের সমগ্র তল তো 6টি তল, আর পার্শ্বতল ঘনকের 4টি তল থাকে, এটা তোমাদের জানতে হবে। পার্শ্বতল বলবে ঘনকের সমগ্র তল কিন্তু আলাদা, ঘনকের 6টি তল নিয়ে সমগ্র তল, আর পার্শ্বতল হচ্ছে 4টি তল নিয়ে। কি করে? ছবিটা তোমাদের রেখে আমি দেখাবো, এভাবে তোমরা একটা ঘনক তৈরি করে দিতে পারবা।
ঘনকের কিন্তু 6টি তল থাকে। এই যে পার্শ্বতল বলতে 1টা 2টা 3টা 4টা, 4 ধারে 4টি তল আছে, হ্যাঁ, আর নিচে একটা উপরে একটা, 6টি তল। আর পার্শ্বতল হচ্ছে পাশের তলগুলো। তার পাশের তল, পার্শ্বতলের ক্ষেত্রফল দেওয়া আছে 4টি তলের ক্ষেত্রফল। তা দেখো ঘনকের ধারের দৈর্ঘ্য যদি আমরা a ধরে নিই, তাহলে 4টি তলের ক্ষেত্রফল কত হবে? সেটা হবে আমাদের 4a²। 4a² কেন? ঘনকের তলগুলো না এক একটা বড় ক্ষেত্র আছে, এক একটা তল। তাহলে বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য a হলে এক একটা তলের ক্ষেত্রফল হচ্ছে a²। তো 4টি তলের ক্ষেত্রফল কত হবে? 4a²। আর 6টি তলের ক্ষেত্রফল হবে 6a²। ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 6a², 6 × বাহুর স্কয়ার। আর 4টি তল বলতে 4a²। ঠিক আছে, এটা কিন্তু আমাদের আছে দেওয়া। এই যে এটাই মান হচ্ছে আমাদের কত? 256। এটা কিন্তু মনে রাখবা, ওনাকে কিন্তু এখানে সমগ্র তল ধরে নেয়, হ্যাঁ, 6a² করে নেয়, এটা সেটা কিন্তু ভুল হয়ে যাবে তোমাদের। চলো এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো। 4 দিয়ে কাটাকাটি করো, 4 × 6 = 24 আর 4 × 4 = 16, 64। a² 64 হলে a কত হবে? 8 হবে। এবার দেখো আমরা ধারের দৈর্ঘ্য পেয়ে গেছি ঘনকের। তো ঘনকের কিন্তু আমরা আয়তন বের করতে পারবো। আয়তন হচ্ছে ধারের কিউব। তাহলে 8-এর কিউব, 8-এর কিউব তোমরা ভাঙাবা, 8 × 8 = 64। আবার তোমাদের 64কে 8 দিয়ে গুণ করতে হবে। 8 × 4 = 32, 2 8 × 6 = 48 আর 3 51, 512। দেখো ঘনকের আয়তন আমরা পেয়ে যাবো 512 ঘনমিটার। তোমরা লিখবা ঘনমিটার, তো মিটারে আছে এককটা। 512 ঘনমিটার। দেখো ডি নম্বর অপশনটা আমাদের মিলছে। চলে আসবো আমরা 5-এর প্রশ্নে। দেখো আমাদের এই সমীকরণের মানটা 2 দেওয়া আছে, তাহলে এর মানটা আমাদের বের করতে বলেছে। চলো কটা হয়ে যাবে খুব সহজেই। তাহলে আমাদের লক্ষ্য করে এখানে 1-এর 5 নম্বরটা আমাদের যেটা দেওয়া আছে, কি দেওয়া আছে? tan আলফা আছে প্লাস cot আলফা। cot আলফাকে আমরা 1/tan আলফা করে নিলাম। আর এদিকে 2 আছে, ভগ্নাংশে যোগ বিয়োগ করে নাও, tan² আলফা হবে, এটা 1 হবে। বর্গমূল করে নাও, tan² আলফা প্লাস 1 2 tan আলফা, tan² আলফা মাইনাস 2 tan আলফা প্লাস 1। এটা পূর্ণবর্গ তৈরি হয়ে যাবে। এটা tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল 0। দেখো এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র হবে, এটা a এটা b ধরে। আচ্ছা, এরকম অঙ্ক আমাদের এর আগেও ক্লাসে করেছি, এটা আবার কিন্তু রিপিট এসেছে অঙ্কটা। 0 0 আমরা স্কয়ারটা উঠাতে পারবো। তো এখান থেকে আমরা tan আলফার মানটা 1 পেয়ে যাব। আমাদের কিন্তু tan আলফার মানটা পেয়ে গেছি, cot আলফার মানটা এবার দরকার। তো এখান থেকে আমরা cot আলফার মানটা পেয়ে যাব। tan কে 1/cot আলফা করা যাবে, বর্গমূল করে নিলে পরে cot আলফার মানটা 1 পেয়ে যাবে। দেখো দুটোই মান কিন্তু 1 পেয়ে গেলাম। এই যে দেখো tan আলফার মানটা আমরা 1 পেয়ে গেলাম, আর cot আলফার মানটা কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। চলো আমাদের যার মানটা বের করতে বলেছে, কার মান বের করতে বলেছে? এই যে আমাদের দেখো tan টু দি পাওয়ার 25 আলফা প্লাস cot টু দি পাওয়ার 25 আলফা, এর মানটা দরকার। tan আলফার মান তো 1, তাহলে আমরা এখানে 1 এর পাওয়ারে 25 আর cot আলফা 1 এর পাওয়ারে 25। 1 এর পাওয়ারে যাই হোক না কেন 1ই হয়, এখানে 1 আর 1 যোগ করে 2। দেখো 2 আমাদের অ্যান্সার। তোমাদের দেখো অপশনটা 2 সি নম্বর অপশনে কিন্তু আমাদের মিলেছে। পরের প্রশ্নগুলোতে চলে আসবো। পরের প্রশ্নটা দেখো আমাদের 6 নম্বর প্রশ্নটা। এই যে সংখ্যাগুলি আছে এদের গড় 10 হলে পরে আমাদের কোনটি শর্ত স্যাটিসফাই করবে? 1-এর 6 নম্বর। দেখো আমাদের গড় বলে দিয়েছে, তো সংখ্যাগুলি যা আছে গড় কাকে বলে? আমাদের আছে 6 7 x 8 আছে, y আছে আর 14 আছে। হ্যাঁ, এদের গড় 10 বলে দিয়েছে। আমি গড় বের করবো এদের। দেখো গড় পাওয়ার নিয়মটা, এদেরকে সবাইকে যোগ করো। x y আছে তো x প্লাস y, আর এদেরকে যোগ করবো 6 7 8 আর 14। দেখো 6 আর 7 এটা হবে 13, 13 আর 8
13 আর 8 পেয়ে যাবা 21, 21 আর 14। দেখো 21 আর যদি 14 যোগ করে এটা হবে 35, তাহলে এটা আমরা 35 পেয়ে গেলাম। আর নিচে সবগুলো যোগ করে ভাগ করতে হবে, কতগুলি সংখ্যা আছে 1 2 3 4 5 6, 6 দিয়ে ভাগ করতে হবে। এটাই হচ্ছে যৌগিক গড়, গড় বলা হয়। আচ্ছা গড়টা কিন্তু এখানে আমাদের 10 বলে দিয়েছে। আচ্ছা তাহলে এখানে আমরা x প্লাস y এর মানটা দেখো বের করে নেব, x প্লাস y এর মানটা পাবো, এটা 60 হয়ে যাবে। তা দেখো 60 থেকে 35 বিয়োগ করো, তাই হবে আমাদের 5, এটা হয়ে গেল আমাদের 5, 3 × 5 2 25। দেখো x প্লাস y এর মানটা 25 পেয়েছি। দেখো অপশন দেখো আমাদের কিন্তু বি নাম্বার অপশনটা মিলছে, এই x প্লাস y 25। এবার চলে আসবো আমরা 2 এর দাগের শূন্যস্থানের অঙ্কগুলো। দেখো 2 এর 1 নম্বরটা আমাদের কি বলছে এখানে, আমাদের বলছে একটি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত দেওয়া আছে। এ মোট লাভের 60 টাকা পেলে বি পায় কত টাকা। হ্যাঁ, বি এর টাকাটা বের করতে বলেছে, বি কত টাকা পাবে। আচ্ছা আমরা এখানে বি এর যে লাভটা আমরা ধরে নেব, ঠিক আছে। তো বি এর লাভটা আমরা ধরে নিচ্ছি 2 এর 1 নম্বর। আমরা লিখবো ধরি বি পায় x টাকা। ওকে, বি পায় x টাকা আমরা ধরে নিলাম। এবার দেখো এ এর লাভটা কিন্তু 60 টাকা বলে দিয়েছে, এর লাভ হচ্ছে 60 টাকা ইস্টু আর বি এর লাভ হচ্ছে x টাকা। এদের যে অনুপাতটা মূলধনের অনুপাত, দেখো লভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত সমান হবে একই সময়ের ক্ষেত্রে, তাহলে এটা কিন্তু এর সঙ্গে আমরা সমান করতে পারবো। এই জিনিসটা তোমাদের জানতে হবে, একই সময়ের ক্ষেত্রে যেটা মূলধনের অনুপাত হবে সেটাই কিন্তু লভ্যাংশের অনুপাত হয়, মনে রাখবা তোমরা। এখান থেকে এক্সের মানটা আমরা সহজে বের করে নিতে পারবো, আমাদের অ্যান্সারটা চলে আসবে 60/x, এটা 3/5। এখানে কাটাকাটি করতে পারো, 3 2 0। তাহলে আমরা দেখো এখানে x সমান এই যে 20 পাচ্ছে, তোমরা পেয়ে যাবা 100 টাকা। তাহলে বি কত টাকা পায়, বি পাই কিন্তু আমাদের 100 টাকা, এখানে শূন্যস্থানে 100 টাকা হবে। 2 নম্বরটা, এত এর অনুবন্ধীকরণী এর বের করতে বলেছে। আচ্ছা তাহলে দেখো এর অনুবন্ধীকরণী পাওয়ার জন্য তোমরা আগে করবা কি, এটাকে হর করণী রিলেশন করে নাও। কত আছে আমাদের 1/2 - √3 আছে। তো দেখো হর করণী রিলেশন জিনিসটা কি, দেখো যেটা হরে আছে, যেটা হরে থাকবে তার বিপরীত চিহ্ন দিয়ে উপরে গুণ করো, ঠিক আছে। এখানে তাহলে গুণ হবে, এই যে দেখো। আচ্ছা এবার দেখো এখানে 2 + √3 আর এটা a² মাইনাস এটা b² হয়ে যাবে, এখানে চলে আসে যাবে 2 + √3, এটা 4 মাইনাস এটা 3 পেয়ে যাবা। তাহলে এটা আমাদের দেখো 2 + √3 হয়ে গেল, এটা তো আমাদের 1 হয়ে যাবে যোগ বিয়োগ করে। এবার দেখো এর মান এটা পেয়ে গেলাম, এখন এরই বের করবো আমরা অনুবন্ধীকরণী বের করবো। তো এর অনুবন্ধীকরণী, দেখো এর অনুবন্ধীকরণী তোমরা পেয়ে যাবা 2 - √3, ঠিক আছে। দেখো অনুবন্ধীকরণী এভাবে বের করা হয়, যেখানে করণীটা থাকবে না সেই করণীটার চিহ্নটা চেঞ্জ করে নেবা, প্লাস আছে তা মাইনাস করে নেবা, ঠিক আছে। এভাবে কিন্তু কোনো দ্বিঘাত মিশ্র করণীর অনুবন্ধীকরণী বের করা হয়। অনুবন্ধীকরণী জিনিসটা কি, তোমাদের যদি সংখ্যাটা বলা হয় তাহলে এর অনুবন্ধীকরণী যদি এটা হয় তাহলে এদের গুণফলটাও মূলের সঙ্গে হবে আর এদের যোগফলটাও মূলের সঙ্গে হবে। তোমরা যোগ করবা, দেখো √3 কেটে যাবে, 2 2 4 মূলের সঙ্গে পাবা। তোমরা গুণ করবা, গুণ করে দেখবা a² - b² সূত্র পাবা, তখন কিন্তু মূলের সঙ্গে আসবে, করণী থাকবে এটা, তাই কি বলা হয় অনুবন্ধীকরণী। ওকে, তাহলে আমাদের এখানে কিন্তু অ্যান্সারটা হবে, অ্যান্সারটা কত আসবে 2 - √3 আসবে, যে তোমরা শূন্যস্থান লিখে দেবা 2 - √3। পরের প্রশ্ন আমরা চলে আসবো 3 নম্বর প্রশ্ন। দেখো 3 প্রশ্ন কি বলেছে, দুটি ত্রিভুজ সদৃশ্য হবে, পেজ নাম্বার আমি বের করব, এই যেখানে আছে, এই যে কি বলেছে, দুটি ত্রিভুজ সদৃশ্য হবে যদি তাদের কি ড্যাশ বাহুগুলি সমানুপাতে হয়, তাদের অনুরূপ বাহুগুলি। দুটি ত্রিভুজ সদৃশ্য হতে গেলে সেই দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি কি হতে হবে, অনুরূপ বাহুগুলি সমানুপাতে যেন হয়।
মানে এইভাবে দেখো তোমাদের এখানে আমি বোঝাই 2 এটা হচ্ছে 3 নাম্বারটা। এই যে আমাদের দুটি ত্রিভুজ আমি নেব, একটা নিলাম এ বি সি, আর একটা ত্রিভুজ আমি নিয়ে নিচ্ছি, এটা আমি নিয়ে নিচ্ছি ডি ই এফ। এভাবে দুটি ত্রিভুজ নিলাম। এখন এই দুটি ত্রিভুজ বলে দিয়েছে সদৃশ্য, দুটি ত্রিভুজ কি সদৃশ্য। তাহলে সদৃশ্য ত্রিভুজে দেখো অনুরূপ বাহুগুলির অনুপাতগুলো সমানুপাতে থাকবে। এই যে দেখো, মানে এখানে এ বি বাই ডিই হবে সবার সবার বিসি বাই ইএফ হবে সবার সবার, আর এসি বাই ডিএফ হবে। এই যে দেখো সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলি কি হবে সমানুপাতিতে থাকে, ঠিক আছে। তো এখানে অ্যান্সারটা আমাদের হবে অনুরূপ বাহু। তোমরা তাহলে শূন্যস্থানে কি লিখবা? অনুরূপ বাহু। ওকে, পরের প্রশ্ন দেখো। আচ্ছা, এখানে কি বলছে দেখো, আমাদের বলছে 4 প্রশ্নটা, একটি ডিরেক্ট গোলকের তল সংখ্যা জানতে চেয়েছে কটি। ডিরেক্ট গোলক, গোলক মানে কি জানি আমরা? ফুটবল। 4 নাম্বারটা, এই যে একটা ফুটবল আকৃতি যে গোলক বলা হয়, তাহলে এর যে তল সংখ্যা একটাই বক্রতল পাওয়া যায় উপরের তলটাই, তাহলে এর তল সংখ্যা একটি পেয়ে যাবো আমরা। সেটা হবে আমাদের একটি। ওকে, 5 প্রশ্নটা দেখো কি বলছে, যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর কি হবে এখানে, যে তখন একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা স্তম্ভের উচ্চতা থেকে কম হয়ে যাবে। স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা কি হবে? স্তম্ভের উচ্চতা থেকে কম বলেছে। দেখো প্রশ্নটা ভালো প্রশ্ন বলেছি, আমি এখানে বোঝাচ্ছি। দেখো এটা হচ্ছে আমাদের 2-5 নম্বর প্রশ্নটা। দেখো স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা স্তম্ভের উচ্চতা থেকে কম, মানে আমাদের লক্ষ্য করো, আমি এভাবে করে আমি একটা ছবি আঁকছি। এভাবে একটা ছবি আঁকলাম। দেখো এটা আমাদের স্তম্ভের উচ্চতা, এটা আমাদের সি, এটা আমরা ডি নাম দিয়ে দিলাম। আচ্ছা ধরো এটা আমাদের 30 ডিগ্রি কোণ, এটা আমাদের ধরো 60 ডিগ্রি কোণ, এই যে আমাদের 60 ডিগ্রি কোণ। ওকে, তাহলে লক্ষ্য করো এখানে এই যে স্তম্ভের ছায়ের দৈর্ঘ্যটা উচ্চতার চেয়ে, দেখো স্তম্ভের উচ্চতার চেয়ে কমে গেছে। তাহলে এভাবে যদি কমে যায় তাহলে সূর্যের উন্নতি কোণটা কিন্তু বেড়ে যাবে, বেশি হয়ে যাবে। দেখো 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়েছে। যখন সূর্যের উন্নতি কোণ বেশি হবে, সূর্যের উন্নতি কোণ যখন বেশি হবে তখন কিন্তু কি হবে, তখন স্তম্ভের ছায়া দৈর্ঘ্যটা স্তম্ভের উচ্চতার চেয়ে কমে যায়। দেখো এটা কিন্তু বেশি আছে, এটা কম আছে, তাহলে সূর্যের উন্নতি কোণটা বেশি হওয়া দরকার। তাহলে এখানে এটাই হবে। দেখো এই যে যখন সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি এর চেয়ে বেশি হবে, ধরো এটা আমরা 30 নিয়েছি না, এটা আমরা 45 নিয়ে নিলাম। এই যে 45 ডিগ্রির চেয়ে কী হবে? বেশি, এটা আমাদের বেশি দরকার। এখানে তোমরা কিন্তু বেশি লিখবা, তাই তো। এই যে 45 ডিগ্রির চেয়ে বেশি যখন 60 ডিগ্রি হয়ে যাবে তখনই কি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্যটা স্তম্ভের উচ্চতার চেয়ে কমে যাবে। ওকে, তাহলে তোমরা শূন্যস্থানে বেশি লিখবা। আমরা চলে আসবো 6 নম্বর প্রশ্নে। আচ্ছা, গড় মধ্যমা সংখ্যাগুরু মান ড্যাশ প্রবণতার সূচক, একে বলা হয় কেন্দ্রীয় প্রবণতার সূচক। এটা তোমাদের জানতে হবে কেন্দ্রীয়, ঠিক আছে। এর আরেকটা নাম আছে, আচ্ছা আমি এখানে নামটা লিখে দিচ্ছি, তবু একটা নাম লিখে কেন্দ্রীয় বলা হবে, কেন্দ্রীয় প্রবণতার সূচক। এর আরেকটা নাম আছে বদ্ধগামিতা প্রবণতার সূচক, বদ্ধগামিতা বলা হয়, ঠিক আছে। কেন্দ্রীয় বা বদ্ধগামিতা প্রবণতার সূচক, যাই হোক যে কোনো একটা লিখবা। আমরা চলে আসবো 3 প্রশ্নগুলো, সত্য মিথ্যা। দেখো কি বলছে আমাদের 3 1 নাম্বারটা, বার্ষিক 10% হারে 100 টাকার 1 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 1 টাকা কি হবে? আচ্ছা, তাহলে তোমাদের আমি বলে রাখি এখানে এটা কিন্তু আমাদের মিথ্যা হবে। কেন মিথ্যা হবে? কারণ 1 বছর যখন সময়, তখন 1 বছর সময়ে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা কিন্তু কি একই থাকে, সমান হয়ে যাবে।
মানে 1 বছর সময়ে সরল সুদ যা হয় চক্রবৃদ্ধি সুদ কিন্তু তাই হয়, সময়টা যখন 1 বছর। তো সমান যদি হয় তাদের মধ্যে পার্থক্য মানে বিয়োগফলটা কি হবে, শূন্য হয়ে যাবে। একই সংখ্যার বিয়োগফল শূন্য, 1 টাকা কখনই হবে না। তোমরা দেখো এখানে চেক করবা, তোমাদের যদি চেক করে আমি দেখাই, চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, চেক করে আমি একদম দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এটা আমাদের শূন্য হবে, 1 টাকা হবে না, অ্যান্সারটা মিথ্যা আসবে। যেরকম দেখো আমি সরল সুদটা আগে দেখাই। 3-এর 1 নম্বর সরল সুদ যেটা আয়, আমাদের আসলটা 100 টাকা, সময় 1 বছর, আর সুদের হার 10%। দেখো এখানে শূন্য শূন্য, এই শূন্য এই শূন্য, দেখো সুদ আমরা 10 টাকা পেয়ে গেলাম না। এবার দেখো চক্রবৃদ্ধি সুদ বের করব। আমরা বের করব চক্রবৃদ্ধি সুদ। চক্রবৃদ্ধি সুদের সূত্র তোমাদের জানতে হবে P/1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। তাকে সবল চক্রবৃদ্ধি বলা হয়। সবল চক্রবৃদ্ধি থেকে আসলটা বিয়োগ করলে চক্রবৃদ্ধি সুদ পাওয়া যায়। আচ্ছা, পি হচ্ছে আসল, যেটা 100 টাকা আছে, 1 প্লাস আর হচ্ছে আমাদের 10%, 10/100, আর সময়টা 1 বছর 1, আর এখানে আসল হচ্ছে 100। চলো এটা সরল করো, দেখো সরল করে তোমাকে 10 টাকায় পাবা। কি করে দেখো, লক্ষ্য করে নাও, শূন্য শূন্য কেটে নাও। তাহলে এখানে দেখো আমাদের কত আসছে, এটা আমাদের ভগ্নাংশে জৈব করলে 10 লসাগু, এটা 10 প্লাস 1 মাইনাস 100। আচ্ছা, আমরা এখানে দেখো আমরা কি করব, সেখানে 100টা আমরা কমন নিয়ে নিচ্ছি, তাহলে এটা আমাদের কত হচ্ছে 11/10, এখানে কিন্তু -1 হবে, তাই তো। আচ্ছা, এখানে ভগ্নাংশ যোগ যদি আবার করি আমরা, তাহলে এটা দেখো এটা 1/10 পাবা। এই যে ভগ্নাংশ যোগ করে 1/10, শূন্য শূন্য কেটে দাও। দেখো এখানেও কিন্তু আমাদের চক্রবৃদ্ধি সুদটা 10 টাকা চলে আসলো, তাই তো। তাহলে দেখো সরল সুদ আমরা 10 টাকা পেয়েছিলাম, চক্রবৃদ্ধি সুদ 10 টাকা। তাহলে এখন এদের মধ্যে পার্থক্য 10 টাকা বিয়োগ 10 টাকা, তারপর কেটে গিয়ে আমাদের কী হবে, শূন্য। তাহলে 1 বছর সময়ের ক্ষেত্রে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্যটা শূন্য হয়, ঠিক আছে, 0 টাকা। এখানে 1 টাকা বলেছে, তাহলে অ্যান্সারে তোমরা কি লিখবা, এটা অ্যান্সারটা আমাদের হয়ে যাবে মিথ্যা। পরে আমরা চলে আসবো 2 নম্বর প্রশ্নটা। দেখো এখানে আমাদের যে বলেছে 2 নম্বর প্রশ্নটা, এখানে আমাদের 3টি অনুপাত আছে, এই অনুপাতগুলির যৌগিক অনুপাত 1:1 কি হবে? আচ্ছা, হলে সত্য, না হলে মিথ্যা। যৌগিক অনুপাত, যেটাকে মিশ্র অনুপাতও বলা হয়। চলো আমরা দেখি যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত জিনিসটা কি। 3-এর 2 নম্বরটা। আচ্ছা, 3টে অনুপাত আছে, দেখো প্রথমটা আছে AB/C² একটা আছে, তারপরটা আছে BC/A² আছে, আর একটা অনুপাত আছে CA/B² আছে। আমি লিখবো এর যৌগিক অনুপাত, ঠিক আছে। এত এর যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত বলা হয় একে, কোনো সময় মিশ্র অনুপাত কথাটা থাকবে। তো দেখো কিভাবে করা হয় যৌগিক অনুপাত বা মিশ্র অনুপাত। দেখো অনুপাতগুলির যে প্রথম পার্টগুলো আছে, যেরকম AB আছে প্রথমটা, এর BC আছে, এদের গুণ করে নাও, এর CA আছে। দেখো একটা অনুপাতে কি বলা হয়, এটা পূর্বপদ উত্তরপদ, মানে অনুপাতগুলির পূর্বপদের গুণফল ইজ টু অনুপাতগুলির উত্তরপদের গুণফল, মানে পরের পার্টটা। এটা C² আছে, এখানে A² আছে, আর এখানে B² আছে। এই যে দেখো, একেই বলা হয় মিশ্র অনুপাত বা যৌগিক অনুপাত। এখানে তোমরা লক্ষ্য করো, এখানে A আর A² পাবা, B² পাবা, C² পাবা। এখানেও তোমরা A², B², C² দেখতে পাচ্ছ, একই হয়ে গেছে। দেখো তাহলে আমরা 1:1 পেয়ে যাচ্ছি। তাহলে দেখো আমাদের এখানে 1:1ই বলেছিল, তাহলে কিন্তু অ্যান্সারটা কিন্তু আমাদের সত্য চলে যাচ্ছে। তবে অ্যান্সারটা সত্য বসে দেবা। 3 নম্বর প্রশ্ন কি বলছে, দেখো একটি বৃত্তের অন্তস্থ একটি বিন্দু P, বৃত্তের অঙ্কিত স্পর্শ P বিন্দুগামী। আচ্ছা দেখো এখানে প্রশ্নটা বলেছে, বোঝার ব্যাপার আছে প্রশ্নটা। আমরা করাবো 3-এর 3 নম্বরটা। আমাদের কি বলেছে, একটি বৃত্ত আছে, তো এই যে আমাদের একটি বৃত্ত,
এখানে আমাদের ধরো কেন্দ্র ও কেন্দ্র নিলাম। বৃত্তের অন্তস্থ বিন্দু পি বলেছে। ধরো আমাদের এই জায়গায় আমাদের একটা বিন্দু আছে, এখানে আমাদের একটা পি বিন্দু আছে। তাহলে বৃত্তের অঙ্কিত স্পর্শক, কোনো একটা যে স্পর্শক তৈরি হয়, যে কোনো জায়গায় স্পর্শক তৈরি করো, ধরো আমি এই জায়গায় একটা স্পর্শক তৈরি করছি এইভাবে স্পর্শকটা, সেটা কি পি বিন্দুগামী হবে? কখনোই কিন্তু পি বিন্দুগামী হবে না। বৃত্তের স্পর্শক দেখো, স্পর্শক তো এভাবে হয়, এদিকে হয়, এভাবে স্পর্শক হবে, বিভিন্ন জায়গায় স্পর্শক হতে পারে, কিন্তু পি বিন্দুগামী কখনোই হবে না, কারণ পি বিন্দুটা অন্তস্থ বিন্দু আছে, বৃত্তের ভিতরে একটি বিন্দু, তাহলে স্পর্শক কিন্তু পি বিন্দুগামী হবে না। পি বিন্দুগামী বলেছে বলে তোমরা কিন্তু এখানে অ্যান্সারটা মিথ্যা লিখবা। ওকে, অ্যান্সার মিথ্যা হবে আমাদের। আমরা চলে আসবো 4 নম্বর। তাহলে 3 অ্যান্সারটা মিথ্যা, আমি এখানে এফ দিয়ে দিলাম, এটা এফ। 4 নম্বর, একটি লববৃত্তাকার শঙ্কুর উচ্চতা, ব্যাসার্ধ, তির্যক উচ্চতা সর্বদা একটি সমকোণী ত্রিভুজে বাহুত্রয়। ইয়েস, এটা ঠিকই বলেছে কথাটা। দেখো শঙ্কুর ছবিটা তৈরি করো, এটা আমরা করাবো 3-এর 4 নম্বরটা। শঙ্কুর ছবি তোমরা দেখেছ, এভাবে আমাদের একটি শঙ্কু, এটা আমাদের লম্ব উচ্চতা, ও, এটা এ, এটা আমি বি নাম দিয়ে দিলাম। তাহলে দেখো এটা হচ্ছে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, এটা লম্ব উচ্চতা এই ধরবো, আর তির্যক উচ্চতা যেটা হচ্ছে আমাদের এল ধরা হয়। তাহলে এই যে বাহুগুলো বলেছে, শঙ্কুর ব্যাসার্ধ, ঠিক আছে, শঙ্কুর উচ্চতা আর শঙ্কুর তির্যক উচ্চতা যে বলেছে বাহুগুলো, এগুলো কি সমকোণী ত্রিভুজে বাহুত্রয় হবে? 3টে বাহু হবে। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এটা এ ও বি, এটা কিন্তু এটা লম্ব আছে, এটা 90 ডিগ্রি কোণ। তাহলে এ ও বিটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের বাহুত্রয় কিন্তু এরা, শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ, শঙ্কুর উচ্চতা, শঙ্কুর তির্যক উচ্চতা, হ্যাঁ, সমকোণী ত্রিভুজের বাহুত্রয়, ঠিকই বলেছে কথাটা। তাহলে এখানে তোমরা অ্যান্সারটা সত্য লিখবা, এটা ঠিক কথা বলেছে। তাহলে এখানে সত্য বলে আমি এখানে টি দিয়ে দিলাম, ট্রু। 5-এর প্রশ্নটা দেখো, এখানে আমাদের যে মানগুলো দেওয়া আছে, এদের গুণফল আছে সব, এদের মান কি 1 হবে? তো cos 0 ডিগ্রি 1 হয়, কিন্তু cos 90 ডিগ্রি 0 হয়। আচ্ছা, এ মানটা যখন 0, তাহলে 0-র সঙ্গে যাই গুণ থাকে না কেন, কি হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে এর মানটা কিন্তু 0 পাবো, 1 পাবো না। তাহলে এখানে কিন্তু আমাদের এটা কি হবে? এটা আমাদের কিন্তু ফলস হবে, ঠিক আছে, এটা মিথ্যা হবে 5 নম্বরটা। তাহলে 5-এরটা তোমরা মিথ্যা করে নেবা। 6 নম্বরটা, 6-এর প্রশ্ন দেখো, বলেছে এই যে সংখ্যাগুলি আছে, এই সংখ্যাগুলোর মধ্যমা কি 18 হবে? আচ্ছা, তা দেখো মধ্যমা জানার জন্য আগে সংখ্যাগুলোকে ছোট থেকে বড় আকারে সাজিয়ে দাও। তোমরা ছোট থেকে বড় আকারে যদি সাজাও, 3-এর 6 নম্বরটা, প্রথমে ছোট সংখ্যা 3 আছে, তারপরে ছোট 3টা হলো, তারপরে আছে 5, 5-এর পর কে ছোট আছে? 14 আছে, 14-এর পর 18কে নাও, তারপরে 20কে নাও। এবার আমরা সাজিয়ে দিয়েছি, এখন মধ্যমা বের করব। মধ্যমা দেখো, এই দুটোকে বাদ দাও, এই দুটোকে বাদ দাও, মধ্যে কিন্তু 14, তাহলে এদের মধ্যমা কিন্তু আমরা 14 পাচ্ছি, 18 পাচ্ছি না। তাহলে এখানে 18 বলেছে বলে এটাকে তোমরা কি দেবা? এখানে আমি দিয়ে দিচ্ছি, এটাকে তোমরা ফলস, মিথ্যা লিখবা, ঠিক আছে, আমি এফ দিয়ে দিলাম, এফ থেকে ফলস, মিথ্যা। তোমরা অ্যান্সারটা ভালো করে লিখবা, এইভাবে তোমরা করার পর তারপরে তোমরা লিখে দিবা যে মিথ্যা বাংলায়। আমরা চলে আসবো 4-এর প্রশ্ন। 4-এর 1 নম্বরটা আমরা করাবো। এখানে আমরা করাবো 4-এর 1 নম্বর। 4-এর 1 নম্বরটা কি বলছে? 400 টাকা 2 বছরের সবল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? আচ্ছা, তাহলে দেখো এখানে সবুজ চক্রবর্তী বলে দিয়েছে। সবুজ চক্রবর্তীর সূত্র তোমরা জানো, P/1 প্লাস R/100 হোল টু পাওয়ার n। এই সবুজ চক্রবর্তী, এটাই বলেছে কত? 441। মানগুলো বসো, আসল 400 টাকা, 1 প্লাস, আর এখানে আর এর মানটা বের করতে বলেছে, আর সময়টা 2 বছর বলেছে, এর জায়গায় 2, আর 441। তো এখান থেকে আমরা আর এর মানটা পেয়ে যাবো। এও করে কিন্তু আগের ক্লাসে আমাদের ছিল, আবার করে এসেছে 1 প্লাস R/100 তার হোল স্কোয়ার, এটা 441, আর এখানে 400টা নিচে নামিয়ে দিলাম,
এটাকে দেখো তোমরা এটা 21/20 করে হোল স্কয়ার করতে পারবা, ঠিক আছে। 21 বর্গ 441 আর 20 বর্গ 400, উভয় দিকে পাওয়ার সমান করে মূল সংখ্যা সমান লিখতে পারবা। তাহলে 1 প্লাস r/100 এদিকে 21/20 হয়ে যাবে। r/100 সমান সমান 21/20, এদিকে 1 ভগ্নাংশে যোগ বিয়োগ করো, 20 লসাগু, এটা 20, এটা এখানে 1 পেয়ে যাবা, 20 থেকে 21 বিয়োগ 1, এখানে 0 0 কাটাও, 2 5 10, তাহলে দেখো আর এর মানটা কিন্তু তোমরা 5 পেয়ে যাচ্ছে, 5%, ঠিক আছে। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন 4-2 দেখো, কোনো আসল ও তার 5 বছরের সমৃদ্ধি মূলের অনুপাত দেওয়া যে 5:6 হলে বার্ষিক সরল সুদের হার। এখানে এবারে সরল সুদের অঙ্ক এটা আছে, চলো তোমাদের দেখাচ্ছি। চারে 2 নাম্বারটা, আসল আর 5 বছরের সমৃদ্ধি মূল মানে সুদ আসল তার অনুপাতে দেওয়া আছে। আর আসল 5 থেকে 5x ধরে নাও, আর সুদ আসল যেটা সমৃদ্ধি মূলটাকে আমরা সুদ আসল বলবো, আমি সুদ আসল লিখলাম। সুদ আসল হচ্ছে এই যে 6 থেকে 6x ধরে নেব, তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, সুদ পেয়ে যাব না। এই সুদ আসল জানা আছে, আসল জানা আছে, 6x থেকে 5x বিয়োগ করে দেখো x টাকা আমাদের সুদ। সরল সুদের সূত্র PTR/100, মান বসাও, সুদ x টাকা, আসল 5x টাকা। এবার সময়টা কিন্তু 5 বছর বলেছে, 5 বছর, আর এখানে সুদের হার 8টাই বের হবে, নিচে 100, x কেটে দাও, এটা কাটাকাটি করলে 5 দিয়ে দাও 0, 5 4 20, তাহলে এখানে কিন্তু 1 আছে। তোমরা এখান থেকে আর এর মানটা দেখো, আচ্ছা এটা আরম্ভ করে দিচ্ছি আমরা, 5 4 করে এটা 4 হবে, এটা আর এর মানটা 4 কে 4 পাবো, এটা ঠিক আছে 4%। তো আমাদের দেখো অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত, 4-2 নম্বরটা 4% অ্যান্সার। পরে 3 নম্বর প্রশ্নটা দেখো, একটা দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা বিটা হলে আলফা মাইনাস বিটার মানটা বের করতে বলেছে। চলো আমি বের করি। আচ্ছা দ্বিঘাত সমীকরণটা লক্ষ্য করো, এর বীজ দ্বয় যখন বলে দিয়েছে আলফা বিটা, 4-এর কত নম্বর, 4-এর 3 নম্বরটা, তো আলফা প্লাস বিটা পেয়ে যাবো না, মাইনাস b/a -8/1, আর আলফা বিটা c/a 15/1, তাই তো। এবার আমাদের মানটা বের করতে বলেছে, কার মানটা, এই যে আলফা মাইনাস বিটা এর মানটা দরকার, এটাকে আমি বর্গ করে নিলাম। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র, আলফা প্লাস বিটা তার হোল স্কয়ার মাইনাস 4ab, এরকম একটা সূত্র আছে, a মাইনাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab, ঠিক আছে। এই সূত্রটার আমি প্রমাণ দেখিয়েছি তোমাদের। চলো, তো আমি এখানে কি করব, মানগুলো বসাবো, এটা -8 তার বর্গ, এটা আমাদের 15, এটা আমাদের হয়ে যাবে দেখো 64 মাইনাস এটা 15×4 = 60, তাহলে এটা যদি আমরা কি করব, এটা যদি আমরা বিয়োগ করি, এটা আমরা 4 পেয়ে যাবো। তাহলে এখানে দেখো আলফা মাইনাস বিটা তার হোল স্কয়ার মানটা কিন্তু 4, তো এখানে যদি আলফা মাইনাস বিটা বের করি প্লাস মাইনাস √4 হয়ে যাবে, তার প্লাস মাইনাস 4-এর বর্গমূল 2, দেখো আমরা প্লাস মাইনাস 2 পাবো। অ্যান্সারে শুধু 2 রাখতে পারে, ধনাত্মক মানটা নিয়েছি, কিন্তু অ্যাকচুয়ালি এখানে আমরা দুটো মান পাবো, ঠিক আছে, প্লাস মাইনাস দিয়ে মান পাবো, ঠিক আছে। তো এটাই আমাদের কিন্তু অ্যান্সার। কারণ আমাদের এখানে কিন্তু উল্লেখ করে দেয়নি যে ধনাত্মক মানটাই বের করতে হবে, তাই জন্য দুটো মান আমরা নিতে পারবো। 4-এর প্রশ্ন দেখো, 4-এর প্রশ্ন এভাবে একটা সমীকরণ দেওয়া আছে, তো এখান থেকে আমাদের এর মানটা বের করতে বলেছে। চলো দেখো, ভালো একটা প্রশ্ন আছে, আমরা করাবো 4-এর 4। 4-এর 4 নম্বরটা, আচ্ছা যে সমীকরণটা আছে টুকে নাও, 6 - 8x x প্লাস 6 - 8y y 6 - 8z/z সমান সমান 0 দেওয়া আছে। তো এখান থেকে আমরা মানটা কিন্তু পেয়ে যাব, যার মান বের করতে বলেছে। আমরা কাজ করি, আমরা
দেখো পার্ট পার্ট করে নিতে পারবো। দেখো এই যে 6/x মাইনাস 8x/x এভাবে করে নিতে পারবা। আবার তোমরা ভগ্নাংশ যোগবিয়োগ করলে না এটাই ফিরে পাবা। তাহলে এটা থেকে এটা হলে এটা থেকে এটা করতে পারবো আমরা, একইভাবে এটা করে নাও। এইভাবে কিন্তু তোমরা পার্ট পার্ট করে নিবা। এখানে দেখো এক্স এক্স কাটছে, এখানে ওয়াই ওয়াই কাটবে, এখানে জেড জেড কাটবে। দেখো 6/x প্লাস এখানে 6/y, এদের একটু এক জায়গায় রাখি, প্লাস এখানে 6/z। আর এখানে দেখো আমাদের এটা -8 বাঁচলো, এখানেও -8, এখানেও -8, এদিকে আমাদের 0, এভাবে তো আছে। আচ্ছা এখান থেকে 60 তো কমন নিয়ে নাও, এটা 1/x প্লাস 1/y প্লাস 1/z পেয়ে যাবে। এখান থেকে আমরা 6 কমন নিয়েছি। আর এটা দেখো এটা মাইনাস তোমরা পেয়ে যাবে 24, তাই তো 3টা 8 আছে, একই চিহ্ন থাকলে যোগের কাজ হয়, চিহ্ন বিয়োগ দিবা। তাহলে এদিকে 24টা এদিকে আসবে, আর এখানে তোমরা 6 4 24 করতে পারবা। অ্যান্সারটা চলে আসলো এক্স ওয়াই আর 1/z। কত পেলাম আমরা? 4 মানটা পেয়ে গেলাম না, ঠিক আছে। 4, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 5 নাম্বার প্রশ্নটা। দেখো আমাদের দুটি ত্রিভুজ সদৃশ্য বলে দিয়েছে, এ কোণ ই কোণ দেওয়া আছে, তার মধ্যে সি কোণটা বের করতে বলেছে। চলো আমরা দেখাচ্ছি কোণটা। আমরা করবো 4/5। দেখো দুটি ত্রিভুজ আছে তো, ত্রিভুজ এ বি সি, এবার দুটি ত্রিভুজ আছে। একটা ত্রিভুজ আছে এখানে ডি ই আর এফ। তাহলে এইভাবে যে দুটি ত্রিভুজ আছে, এই দুটি ত্রিভুজকে এখানে বলে দিয়েছে সদৃশ্য আছে। তাহলে এখানে লক্ষ্য করো আমাদের এখানে এই কোণটা বলেছে কত? 47 ডিগ্রি বলেছে। আর বলেছে ই কোণটা, এই যে ই কোণটা বলেছে কত? 83 ডিগ্রি। তাহলে সি কোণটা, এই সি কোণটা বের করতে বলেছে। যখন এই দুটি ত্রিভুজ সদৃশ্য, তাহলে সদৃশ্য ত্রিভুজে অনুরূপ বাহুগুলিও অনুপাত সমান হবে এবং কোণগুলি অনুরূপ কোণগুলিও সমান হবে। তাহলে অনুরূপ কোণ বলতে দেখো এই কোণটার সঙ্গে এই কোণটা কিন্তু সমান হবে, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। তাহলে এই কোণটা 83 ডিগ্রি হলে পরে এই কোণটাও, এই যে বি কোণটাও 83 ডিগ্রি হবে। তা দেখো আমরা সদৃশ্য ত্রিভুজ আছে বলে আমরা যেটা 83 ডিগ্রি বলে এটা আমরা 83 ডিগ্রি করতে পারবো। এখন এবিসি ত্রিভুজের দুটি কোণ জানা হয়ে গেছে, সি কোণটা আমরা কিন্তু বের করতে পারবো। এই যে 180 ডিগ্রির থেকে এই দুটো কোণের যোগফলটা বিয়োগ করে দেবা। এবার এদের যোগ করে পেয়ে যাবে 130 ডিগ্রি, এটা বিয়োগ করে পেয়ে যাবে কত? 50 ডিগ্রি পেয়ে যাবে। তাহলে আমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু আমরা পেয়ে গেলাম কত? 50 ডিগ্রি অ্যান্সার, সি কোণের মান। পরের প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো এরপরে আমরা চলে আসবো 6 নম্বর যে প্রশ্নটা বলেছে, দেখো কি বলছে। যে এবিসি সমকোণী ত্রিভুজের বি কোণ 90 ডিগ্রি, এবি 3 সেমি, বিসি 4 সেমি। তাহলে বি বিন্দু থেকে এসি বাহুর উপর আবার বিডি লম্ব আছে, তাহলে বিডি এর দৈর্ঘ্য বের করতে বলেছে। চলো আমরা ছবিটা আঁকি আগে। এটা হবে 4/6 নম্বরটা। সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজের এখানে কোণটা দেখো বি কোণটা 90 ডিগ্রি, এটা আমরা বি দিয়ে দেবো, সেটা আমরা এ, এটা আমরা সি দিয়ে দিলাম। এবার যে লম্বটা বলেছে দেখো বি বিন্দু থেকে এসি বাহুর উপর লম্ব বলেছে, এভাবে এই যে আমাদের বিডি লম্ব। তাহলে আমাদের এই কোণটা 90 ডিগ্রি হবে, এই কোণটা 90 ডিগ্রি হবে, এই দুটো ত্রিভুজই সমকোণী ত্রিভুজ। আচ্ছা তাহলে আমাদের এখানে বাহুগুলি দেওয়া আছে, দেখো এ বি 3 সেমি, বিসি 4 সেমি, 4 সেমি আছে, এভাবে দুটি বাহুর মান দেওয়া আছে। আচ্ছা দেখো আমাদের দরকার যে বিডির মান কত হবে, বিডি দৈর্ঘ্য।
দেখো বিডি দৈর্ঘ্য আমরা বের করে নিতে পারবো। তার আগে আমরা কি করছি দেখো, আমরা ত্রিভুজ দিব, ত্রিভুজ বড় ত্রিভুজটা এবিসি সমকোণী ত্রিভুজ আছে, ও ত্রিভুজ। এবার ছোট ত্রিভুজটা নিয়ে নিচ্ছি আমরা, ত্রিভুজ এই যে বিডিসি, এই বিডিসি এর, ঠিক আছে, এই বড় ত্রিভুজটা এবং এই ছোট ত্রিভুজটা, এই দুটো ত্রিভুজকে আমরা সদৃশ্য প্রমাণ দেখাবো। তার জন্য দুটো শর্ত সমান দেখাও। আমরা এই যে দেখো এবিসি কোণটা সমকোণ আছে বড় ত্রিভুজের, ঠিক আছে, এবিসি কোণটা সমকোণ, আর এই কোণটা ছোট ত্রিভুজের এই যে বিডিসি কোণটা, বিডিসি কোণটাও সমকোণ আছে 90 ডিগ্রি, এটা সমান করতে পারলাম। আর 2 নম্বর শর্ত দেখো, এই যে সি কোণটা দেখতে পাচ্ছ, দুটো ত্রিভুজেরই সি কোণ, বড় ত্রিভুজের ক্ষেত্রে এসিবি বলি, এসিবি, আর ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমরা ডিসিবি বলে দিচ্ছি, ডিসিবি, একই তো কোণ, একই কোণ বলে সমান সি কোণ। এখন দুটো ত্রিভুজ থেকে দুটো শর্ত এভাবে সমান দেখাতে পারলি, সেই দুটো ত্রিভুজকে তোমরা সদৃশ্য বলতে পারবা। এই ত্রিভুজ এবিসি সদৃশ্য চিহ্ন এভাবে দেবা, ত্রিভুজ বিডিসি। আচ্ছা, তাহলে দেখো এখন দুটি ত্রিভুজ যদি সদৃশ্য হয়ে যায়, তাহলে সদৃশ্য ত্রিভুজের অনুরূপ বাহুগুলির অনুপাত সমানুপাতিতে থাকবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো, দেখো এই যে আমরা অতিভুজ দিয়ে দিচ্ছি, দেখো এই যে অতিভুজ এসি বড় ত্রিভুজের অতিভুজ বাই লব্ধ করি আমরা, যে এসি বাই এবি, ঠিক আছে, অতিভুজ বাই লব্ধ দেখালাম। সমান সমান দেখাতে পারবো ছোট ত্রিভুজের ক্ষেত্রে, অতিভুজটা বিসি আছে, তাহলে এই যে অতিভুজ বাই, আমরা দেখো এই যে অতিভুজ বাই আমরা লব্ধটা বিডি নিলাম, এই যে লব্ধ বিডি, এটা করতে পারবো আমরা। আচ্ছা, তোমাদের আমি বলে রাখি যে এই যে সমকোণী ত্রিভুজ এবিসি ত্রিভুজটা ছিল, তো এবিসি ত্রিভুজের দুটি বাহু দৈর্ঘ্য যখন জানা আছে, আমরা কিন্তু এই যে অতিভুজ এসি দৈর্ঘ্যটা কিন্তু বের করতে পারবো। তাহলে সমকোণী ত্রিভুজে ধরবো অতিভুজ স্কোয়ার সমান সমান, আমি ভূমিটা লিখি, যাই হোক ভূমি লব্ধ যে কোনো একজনকে বলতে পারবা। তাহলে বিসিটাকে ভূমি ধরলাম, বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। দেখো এসির মানটা কিন্তু আবার বের করে নিচ্ছি আমরা, এই যে এসির মানটা পেয়ে যাবো। তাহলে এখানে বিসি হচ্ছে আমাদের 4 স্কোয়ার, এবি 3 স্কোয়ার, 16, এটা 2 পাবা, যোগ করে 25 আসবে। তাহলে এসি স্কোয়ার 25 হলে এসি কত পাবা, 25 বর্গমূল 5, তোকে এসি কিন্তু আমরা 5 বের করে নিলাম। তাহলে এসি জায়গায় 5 বসাবো, এবি আমাদের 3 আছে, আর বিসিটা আমাদের আবার 4 আছে, আর বিডিটা দেখো বেরিয়ে আসবে এখান থেকে। এবার বর্গমূল করো, 5 বিডি 3 4 12, বিডি সমান সমান 12/5, সেটা ভাগ করে নাও, 5 2 10, 2 আসলো, দশমিক দিয়ে 0 নিয়ে নাও, 5 4 20, এই দেখো। তাহলে আমরা কিন্তু বিডির মানটা পেয়ে গেলাম 2.4 সেমি, এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নে। দেখো এখানে আমাদের 7 প্রশ্নটা কি বলছে, 7 নম্বর প্রশ্ন। 4/7, 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল যে এর দৈর্ঘ্য 6 সেমি ও 8 সেমি, যে দুটির মধ্যে দূরত্ব কত? চলো দেখো আমাদের একটি বৃত্তের কথা বলেছে, ছবিটা তৈরি করি। এই যে আমাদের নিলাম ও কেন্দ্রীয় বৃত্ত, দুটি যে আছে সমান্তরাল যে আছে এখানে, যাদের দৈর্ঘ্য আছে একটা 6 সেমি একটা 8 সেমি। তাহলে এখানে আমরা 6 সেমি যেটা এই যে এবি দেখালাম, এবি হচ্ছে আমাদের 6 সেমি, আর একটা হচ্ছে 8 সেমি, একটা 8 সেমি যে আমরা সিডি দেখিয়ে দেবো, এটা হচ্ছে আমাদের সিডি, এটা হচ্ছে আমাদের 8 সেমি। আর ব্যাসার্ধগুলো দেখো আমাদের যেটা বলেছি, ওসি বা ওয়ে, এদের ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 সেমি বলে দিয়েছে, 5 সেমি। তো আমাদের যেটা বলেছি, এই যে দুটির মধ্যে যে দূরত্ব, আমরা যে দূরত্ব দেখাই এখানে, এই যে দেখো এইভাবে, আর এখানে আমরা একটা পি নাম দিলাম, আর এখানে বিন্দুটা আমরা কিউ নাম দিয়ে দিলাম। তাহলে পি কিউ দৈর্ঘ্য আমাদের বের করতে বলেছে, পি কিউ আমাদের কত হবে।
আচ্ছা, তার আগে আমরা এখান থেকে দেখো ওপি পাবো আর ও কিউ বের করতে পারবো। দেখো এই যে এটা আমাদের সমকোণী ত্রিভুজ আছে, এটা আমাদের 90 ডিগ্রি হবে। কেন? দেখো তোমাদের বলে রাখি যে এই যে এবিটা আমাদের যে আছে এটা ব্যাস নয়, ব্যাস নয় এর উপরে জের উপর কেন্দ্রগামী যে লম্ব সরলরেখা এটা লম্ব হবে, তাই তো? তো লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে আমরা এখানে কিন্তু এপি সমান সমান পিবি পাবো। তাহলে বলে রাখি এপি সমান সমান পিবি হয়ে যাবে। তাহলে এখান থেকে এপিটা হয়ে যাবে আমাদের হাফ এবি, এবির অর্ধেক হবে। আর এখানে এবির মানটা আমাদের বলেছে 6 বসিয়ে দিলাম। তোমরা কিন্তু এখানে কারণটা দেখাতে পারো, তোমরা লিখবা কারণটা যেটা বললাম যে ব্যাস নয় এর উপর জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে? এই কারণটা তোমরা এখানে লিখে দিবা। তাহলে এখানে কাটাকাটি করো 3। তা দেখো আমরা এপিটা 3 সেমি পেয়ে গেলাম। এই যে এপিটা এটা আমাদের 3 সেমি। আচ্ছা, তাহলে আমরা যদি বলি এই যে সমকোণী ত্রিভুজ এওপি, তা আমরা এখানে তোমাদের দেখাবো সমকোণী ত্রিভুজ এওপি এর অতিভুজটা দেখো এটা 90 ডিগ্রি কোণ। অতিভুজটা আমাদের ওএ হবে, অতিভুজ ওএ স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। আমাদের এখান থেকে ওপি দরকার, তাহলে ওপি স্কোয়ার ওএ স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। ও এর মানটা ব্যাসার্ধ 5, 5-এর স্কোয়ার, এপি আমরা বের করলাম 3, 3-এর স্কোয়ার 25, এটা 9, আমরা 16 পেয়ে যাবো। ওপি স্কোয়ারটা 16, ওপি পেয়ে যাবা কত? 16-এর বর্গমূল 4 পেয়ে যাবা। ওপিটা আমরা 4 সেমি পেয়ে গেলাম, 4 সেমি। আচ্ছা, একইভাবে দেখো আমরা এই ত্রিভুজটা দেখো এটা আমাদের লম্ব হবে। একইভাবে দেখো এই যে সিডি যেটা আছে এটা ব্যাস নয় এর উপরে জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে এখানে সিকিউটা আমরা পাবো, সিকিউটা কিন্তু আমরা পাবো হাফ সিডি, ঠিক আছে? কারণটা ওটাই কারণটা যেটা বললাম যে ব্যাস নয় এইরূপ কোনো জের উপর কেন্দ্রগামী লম্ব সরলরেখা সেই যেটিকে সমদ্বিখণ্ডিত করবে। ওকে, তার জন্য আমাদের সিকিউটা সিডির অর্ধেক হবে। আমরা মান বসিয়ে দিলাম। তাহলে দেখো সিকিউর মানটা আমরা কিন্তু 4 সেমি পেয়ে গেলাম। যে সিকিউটা এটা আমাদের কিন্তু 4 সেমি। তাহলে এখান থেকে আমরা ও কিউ বের করতে পারবো। তাহলে এখানে আমাদের দেখো সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ সিও কিউ এ। এখানে অতিভুজটা তোমরা ওসি পাবা, অতিভুজ ওসি স্কোয়ার সি কিউ স্কোয়ার প্লাস ও কিউ স্কোয়ার। এই বিন্দুটা আমরা কিউ বিন্দু নিয়েছি। এটা এখান থেকে আমরা কার মান দরকার? ও কিউ, তাহলে ও কিউ স্কোয়ার ওসি স্কোয়ার, এটা সি কিউ দিকে পাঠিয়ে দিলে পরে মাইনাস সি কিউ স্কোয়ার। ওসি ব্যাসার্ধ যেটা আছে 5-এর স্কোয়ার আর সি কিউ আমরা 4 বের করলাম, 4-এর স্কোয়ার 25, 16 বিয়োগ করে 9 পেয়ে যাবে। তাহলে দেখো ও কিউ স্কোয়ার যদি 9 হয় তাহলে এখান থেকে আমরা ও কিউ মানটা কত পেয়ে যাবো? 9-এর বর্গমূল 3, ও কিউ কিন্তু 3 সেমি পেয়ে গেলাম। তোমরা লক্ষ্য করো আমাদের যে পি কিউর মানটা বের করতে বলেছিল, পি কিউ হবে আমাদের ওপি প্লাস ও কিউ। ওপি আমরা 4 পেয়েছি, ও কিউ আমরা 3 পেলাম, তাহলে যোগ করে কত হবে? 7 সেমি। দেখো পি কিউর দৈর্ঘ্য মানে সেই সমান্তরাল যে দুটির দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম কত? 7 সেমি। এটা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, ভালো অঙ্ক ছিল, অ্যান্সার আমরা বের করে দিয়েছি। চলে এসো পরবর্তী প্রশ্ন, আমরা চলে আসবো 8 নম্বর প্রশ্ন। আচ্ছা, থিতা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এই যে আমাদের রাশিটা আছে এর সর্বনিম্ন মান বের করতে বলেছে। চলো একটা ভালো প্রশ্ন দিয়েছে এখানে। দেখো আমরা এখানে তোমাদের ভালো করে দেখাচ্ছি অঙ্কটা। এটা হয়ে গেল আমাদের 4-এর 8 নম্বরটা। 4-এর 8 নম্বর অঙ্কটা করাবো। আমাদের কাছে কে 2 tan স্কোয়ার থিতা প্লাস 18
কট স্কোয়ার থিতা আছে, তাই তো? তাহলে আমরা করবো কি, এখানে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, ট্যান স্কোয়ার থিতা, এখানে 9 হবে, এটা 9 কট স্কোয়ার থিতা, 2 কমন নিলাম, ট্যান স্কোয়ার থিতা, আর এটাকে আমরা 3 কট থিতা লিখে তার হোল স্কোয়ার, যেটা এ স্কোয়ার, এটা এ, এটা বি, ট্যান থিতা এ, আর 3 কট থিতা আমরা বি ধরলাম, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আমরা অ্যাপ্লাই করি। চলো সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, 2a ab, ওকে। এর মধ্যে দেবো 2 বাইরে আছে, যে ট্যান থিতা কট থিতা পাশাপাশি থাকলে কেটে যায়, গুণের আকারে আছে। এবার দেখো আমরা 2টা দিয়ে গুণ করে দিচ্ছি, 2 ইন্টু ট্যান থিতা মাইনাস 3 কট থিতা তার হোল স্কোয়ার। এবার এখানে দেখো এটা তো গুণ হবে, 2 3 6, 6 আর বাইরে 2টা আবার গুণ হবে, তা 6 দিয়ে 12, তাহলে প্লাস কিন্তু 12 হয়ে যাবে, ট্যান থিতা কট থিতা কেটে গেছে, তাহলে এভাবে দাঁড়িয়ে গেল গুণ করে। আচ্ছা এখন দেখো এর মান যেটা আছে এদিকে আমরা লিখে দিচ্ছি 2 ট্যান স্কোয়ার থিতা প্লাস 18 কট স্কোয়ার থিতা, এর মান এটা। আচ্ছা এবার আমরা করবো কি, 2 ট্যান স্কোয়ার থিতা প্লাস 18 কট স্কোয়ার থিতা, এখন আমরা এই মানটা বাদ দিয়ে দেবো। দেখো এই মানটা আমাদের কি হবে, এই যে কোনো রাশির বর্গের মান হয় 0 হবে, নাহলে 0 চেয়ে বড় হয় সবসময়, তাই এটা যদি বাদ দিয়ে দিই, ঠিক আছে, তাহলে হয় এর মানটা 12 হবে, নাহলে 12 চেয়ে বড় হবে, তাহলে এটা হয়ে যাবে এইভাবে, এটা দাঁড়িয়ে যাবে। কেন? কারণ যেহেতু এই যেটা আছে আমাদের, যেটাকে আমরা ছেড়ে দিলাম, এই যে এর মানটা কি হবে, এর মানটা হয় 0, নাহলে 0 চেয়ে বড়, ঠিক আছে। যে কোনো রাশির বর্গ দুজন সমান হয়ে গেলে 0, আর দুজন যদি অসমান হয় তাহলে 0 চেয়ে বড় হবে, কারণ ঋণাত্মক মান আসলেও স্কোয়ারের জন্য ধনাত্মক মান হয়ে যাবে, ওকে। তাহলে 0 হলে 12 সঙ্গে সমান, ঠিক আছে, এই যে গেটার ওর ইকুয়াল দিয়েছি। আর 0-এর চেয়ে যেটা যদি বড় হয়ে যায়, তাহলে এদিকে বড়, মানে কোনো জিনিসকে বাদ দিচ্ছ তুমি, তাই একে বাদ দিলে পরে তাহলে এ বড় হয়ে যাবে না, কারণ এ ছিল বলে সমান ছিল, আর একে তুমি বাদ দিয়ে দিচ্ছ, তাহলে এটা বড় হয়ে যাবে, তাই তো। আর 0 হলে তো 12 সঙ্গে সমান হবে, তাহলে এই যে জিনিসটা বোঝার ব্যাপার আছে। এটাকে ছেড়ে দিলে পরে আমাদের এর মানটা দাঁড়িয়ে গেল আমাদের হয় 12 কিংবা 12 চেয়ে বড়। আমাদের এর মানটা আমাদের সর্বনিম্ন মান বের করতে বলেছিল, তাহলে এর সর্বনিম্ন মানটা কিন্তু আমরা 12 পেয়ে গেলাম। কেন? কারণ দেখো এর সবচেয়ে ছোট মান 12 আছে, 12 4 ছোট হবে না, 12 চেয়ে বড় হবে, কিন্তু 12 চেয়ে ছোট হবে না, এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। এত গ্রেটার দেন অর ইকুয়াল 12, মানে 12 চেয়ে ছোট হবে না, সবচেয়ে ছোট মান 12 আছে, 12 চেয়ে বড় হতে পারে, 12 চেয়ে ছোট হবে না। তাহলে এত এর সর্বনিম্ন মানটা আমরা কত পেয়ে গেলাম, 12 পেয়ে গেলাম না, তাহলে কিন্তু আমাদের যে অ্যান্সারটা 12 কিন্তু আমাদের অ্যান্সার, ওকে। এই যে বলেছিল সর্বনিম্ন মানটা এর কত, 12 পেলাম। এবার আমরা 9 নম্বর প্রশ্ন করাবো। আচ্ছা দেখো প্রশ্নটা, 9 প্রশ্নটা, করাবো 4-এর 9 নম্বরটা। আমাদের দুটো সমীকরণ আছে, দেখো 2x সমান 3 sin থিতা, আর একটা আছে 5y আছে, 5y 3 cos থিতা, এভাবে আছে। আমরা এখানে কি করব, যা sin থিতা আর cos থিতা আছে, চলো হয়ে যাবে অঙ্কটা সহজে। আমরা sin থিতা মানটা বের করি, 3টাকে নিচে নামালাম, এবার আমরা বর্গ করে নিই, এই যে বর্গ করে দিলাম, এখানে 4s স্কোয়ার বাই 9 পাবা sin স্কোয়ার থিতা, এভাবে এটাকে করে নাও, 5y বাই 3 cos থিতা, বর্গ করলে এটা দেখো 25y স্কোয়ার বাই 9 পাবা cos স্কোয়ার থিতা পেয়ে যাবা।
এবার এই দুটোকে যোগ করে নেব আমরা। 4s² / 9 প্লাস 25y² বাই 9 সমান সমান sin² থিটা প্লাস cos² থিটা। দুটো সমীকরণ যোগ করে এভাবে পাবো। দেখো এর মানটা কিন্তু আমরা 1 পেয়ে যাবো। sin² থিটা প্লাস cos² থিটা 1 হয়। থিতা অপরিণত করতে বলেছিল, দেখো থিতা অপরিণত হয়েছে। 9 দিয়ে যদি গুণ করো সমীকরণটাকে 4s² 25y², এটা 9 কে 9 হয়ে যাবে। দেখো 9 দিয়ে গুণ করে এটা পাবো আমরা। এটা কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন আমরা চলে আসবো এরপরে 10 নম্বর প্রশ্নটা। 10 প্রশ্নটা কি বলে দেখো, একটি ডিরেক্ট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সঙ্গমান সমান হলে অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধ কত হবে? আচ্ছা, এখানে অর্ধগোলকের যে কথা বলেছে 4-এর 10 নম্বরটা। অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 3πr² হবে। বক্রতল আর বৃত্তের তলটা সমগ্রতলের ক্ষেত্রফল অর্ধগোলকের, এর সঙ্গে আয়তনটা, অর্ধগোলকের আয়তন 2/3πr³, যেখানে 8টা হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ। ঠিক আছে, এভাবে সংখ্যার সমান বলেছে। তাহলে ভূমির ব্যাসার্ধ দেখো অর্ধগোলকের বেরিয়ে আসবে এখান থেকে, পাই কাটো, r² r³, এখানে একটা r থেকে যাবে। আচ্ছা, তাহলে এখানে আমাদের রয়ে গেল এটা, এদিকে 3, এদিকে 2/3r। আমরা যদি বর্গমূল করি 2r = 9 পাবো। তাহলে এখান থেকে r এর মানটা দেখো আমরা কিন্তু 9/2 পাচ্ছি। দেখো তাহলে আমাদের যে এখানে বের করতে বলেছিল ব্যাসার্ধ, ব্যাসার্ধটা আমরা 9/2, এটাকে ভাগ করে নিতে পারো তোমরা। 2 × 4 = 8, 1 দশমিক নিয়ে 0 নিলাম, 2 × 5 = 10। তাহলে ব্যাসার্ধ আমরা কত পেয়ে গেলাম? তাহলে r = পেয়ে গেলাম 4.5 একক লিখে দিচ্ছি আমরা। অর্ধগোলকের ব্যাসার্ধ 4.5 একক। পরের প্রশ্ন পরে চলে আসবো আমরা 11 নম্বর প্রশ্ন। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস 6 সেমি, তির্যক উচ্চতা 5 সেমি, তার উচ্চতা বের করতে বলেছে। ভূমির ব্যাস দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে। চলো শঙ্কু থেকে দিয়েছে প্রশ্নটা। হবে আমাদের 4-এর 10 নম্বরটা। 4-এর 10 না, 4-এর 11 নম্বরটা। 10 নম্বর করলাম, 4-এর 11। আচ্ছা, লম্ববৃত্তাকার শঙ্কু, তো দেখো শঙ্কুর ছবিটা তোমাদেরকে দেখাই। দেখ, OAB, এটা আমাদের 90 ডিগ্রি হবে। তাহলে এখানে ভূমির ব্যাসার্ধ, যারা ব্যাস বলেছে, ভূমির ব্যাসার্ধ আর, শঙ্কুর উচ্চতা h, তির্যক উচ্চতা l ধরে নিলাম। এখানে rটা কত হবে? যে ব্যাস 6, তাহলে 6-এর অর্ধেক ব্যাসার্ধ, আর পেয়ে যাবো আমরা এখানে 3 পেয়ে যাবো। আর তির্যক উচ্চতা কিন্তু l দেওয়া আছে, lটা আমাদের কত দেওয়া আছে? 5 সেমি। তাহলে উচ্চতা h এর মানটা বের করতে বলেছে। দেখো এখানে AOB ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ দেখতে পাচ্ছ, এখানে এটা লম্ব উচ্চতা আছে। তাহলে অতিভুজ হচ্ছে l, তাহলে l² r² প্লাস h²। এভাবে আমাদের সম্পর্ক পাবো আমরা এখান থেকে। তো এখান থেকে আমরা কার মানটা, h এর মানটা দরকার। চলো এখানে আমরা h² কত হবে? l² - r², h², l হচ্ছে আমাদের 5, 5-এর স্কোয়ার, আর r হচ্ছে 3, 3-এর স্কোয়ার। এটা হয়ে গেল আমাদের 25, এটা আমাদের 9, বিয়োগ করে এটা আমাদের 16। তাহলে h² 16 হলে h কত পাবো আমরা? 16 বর্গমূল 4। দেখো আমরা কিন্তু 4 সেমি পেয়ে গেলাম। যে উচ্চতা বের করতে বলেছিল কত? উচ্চতা 4 সেমি। পরে আমরা চলে আসবো 12 নম্বর প্রশ্নে। একটি পরিসংখ্যান বিভাজনের গড় দেওয়া আছে, সামেশন fi x এর মান দেওয়া আছে, সামেশন fi দেওয়া আছে, k এর মান বের করতে বলেছে। এখানে লক্ষ্য করো
12 নম্বরটা। তাহলে এখানে আমাদের যেটা দেওয়া আছে গড়, ঠিক তো, এই যে গড়। তাহলে আমাদের এখানে জানতে হবে যে গড়ের সূত্র সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, এটাই হচ্ছে আমাদের গড়ের সূত্র। ওকে, পরিসংখ্যান বিভাজের গড়, যার মানটা দেওয়া আছে 8.1। মান বসিয়ে দাও। সামেশন এফ আই এক্স এর মান 132 প্লাস 5K। সামেশন এফ এর মানটা আছে 20। এই যে দেখো, এই অঙ্কটা কিন্তু আগের ক্লাসে করেছি, আবার অঙ্কটা দিয়েছে। চলো আবার করিয়ে দিচ্ছি আমি তোমাদের। এর সঙ্গে গুণ করবা, থেকে শূন্যটা দিয়ে মানে এখানে 10, তোমাদের এখানে বলে রাখি গুণটা 132 প্লাস 5K 8.1। দেখো একে আমি 10 গুণিত 2, 20কে লিখতে পারবো। 10 গুণিত 2, 10 দিয়ে 20, 20টাকে এবার ভেঙে দিলাম। দেখো এখানে 10 দিয়ে গুণ করলে এটা 81 হয়ে যাবে, একটা শূন্য একটা দশমিক ভেরিস হয়ে যায়, 2 রয়ে যাবে। সেখানে 81 2-এ এটা যে দেখায় আমরা, এটা আমরা কোথায় পাবো, 162 পেয়ে যাবো। একশো 162 থেকে 132 বিয়োগ করবা, এটা কিন্তু তোমরা পেয়ে যাবা 30 পেয়ে যাবা। 5 6 30। তাহলে কে এর মানটা আমরা কত পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। দেখো অ্যান্সারটা আমাদের কিন্তু 6। ওকে, আচ্ছা। তা দেখো আমাদের এই ছিল আজকের ক্লাসের অঙ্কগুলো। আমরা অবজেক্টিভ টাইপের প্রশ্ন সেট 9 থেকে 1 থেকে 4 অবধি তোমাদের করিয়ে দিলাম, এমসিকিউ এবং এসিকিউ প্রশ্নগুলো। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই তোমাদের ভিডিওতে লাইক করতে হবে এবং ভিডিওগুলো বন্ধুদের কাছে শেয়ার করতে হবে। পরবর্তী যে ক্লাসটা আছে পার্ট 2 ক্লাস, এই যে 5 থেকে শুরু বড় প্রশ্ন, এই ক্লাসটা তোমাদের তাড়াতাড়ি চলে আসবে তোমাদের। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।